রিডিং রুমের ভিতরে যেও প্রচারণা চালানো হয়েছে, অনেকেই অভিযোগ দিয়েছেন, তারপরেও কিন্তু কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই ছাত্র দলের ভিপি প্রার্থী। তো তাহলে ওই জায়গায় গিয়ে তা হাতটা আটকে যাচ্ছে, বিচার হচ্ছে না। ওই জায়গায় গিয়ে তো আইন কোনো প্রয়োগ হচ্ছে না, তাহলে আমাদের উপরে কেন বারবার আইন প্রয়োগ করা হবে? তাহলে কি এখন আমরাও কি সেই আচরণ বিধিমালা আইন কানুন ভঙ্গ করা শুরু করব? আমরা তো সেটা করতে পারবো না। বিশ্ববিদ্যালয়ের যে আচরণ, ডাকসু নির্বাচনের আচরণবিধি, সেই আচরণবিধি কারোর জন্য কার্যকর করা হচ্ছে এবং কারোর জন্য এখানে শিথিল করা হচ্ছে। আমাদের ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ কিছু ফেস্টুন ছিল শিক্ষার্থীদের মতামত নেওয়ার জন্য। নির্বাচনী আচরণ বিধিমালা অনুসারে সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন তুলে ফেলেছে, আমরা কিন্তু কোনো আপত্তি করি নাই। কিন্তু আমরা দেখেছি যে আবার অন্য প্যানেল তারা এরকম ফেস্টুন টানিয়েছে। আমাদের আবার অভিযোগের প্রেক্ষিতে অনেকেরগুলো সরানো হয়েছে। আর সবচেয়ে বড় যেটা বাস্তবতা, আপনারা এখনও গেলে দেখবেন যে টিএসসিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, গণতান্ত্রিক ছাত্র সংসদ এরকম তাদের ফেস্টুনগুলো সেখানে এখনও রয়েছে। আমি গতকালকে চিফ রিটার্নিং অফিসার আমি স্যারকে ফোন দিয়েছিলাম। স্যারকে ফোন দিয়ে আমি সবিনয়ে জিজ্ঞাসা করেছি যে স্যার, যদি কোনো ছাত্র সংগঠনের নামে কোনো ফেস্টুন থাকে, কোনো ব্যানার থাকে, সেটা কি সেই ছাত্র সংগঠনের যে প্যানেল বা যারা সেই ছাত্র সংগঠন থেকে ব্যক্তি হিসেবে প্রতিনিধিত্ব করছে তাদেরকে প্রভাবিত করে না? যদি আপনার নির্বাচনী বিধিমালা অনুযায়ী প্রভাবিত না করে, তাহলে আপনি আমাকে এক্ষুনি বলেন, আমি ছাত্র অধিকার পরিষদের নামে আমি ফেস্টুন করব। আমাদের সেই দীর্ঘ 6 বছরের যে লড়াই সংগ্রাম আন্দোলন, শিক্ষার্থীদের জন্য কথা বলা, হামলা মামলা, ফেসিবাদের দিনলিপি, আমরা সেগুলো সেখানে তুলে ধরব। গতকাল রাতে স্যার আমাকে জানালেন যে ঠিক আছে, আমি দেখছি। অথচ আজকে এখনও আপনারা টিএসসিতে যান, গিয়ে দেখেন সেখানে জাতীয়তাবাদী ছাত্র দল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ অনেকেরই ফেস্টুন সেখানে এখন আছে। তাহলে আমরা করতে পারবো না, অন্যরা করতে পারতেছে। অন্যরা যদি করতে পারে তাহলে স্যার কেন আমাদেরকে অনুমতি দিলেন না? আর ঠিক আমরা যদি করতাম তখন বলা হতো যে এটা নির্বাচনী বিধিমালা ভঙ্গ হচ্ছে। তো এই যে একটা বিশেষ প্রভাবের কাছে মাথা নত করা, যেটা আমরা অতীতে দেখে এসেছি যে কোনো একটা আইন করা হলে সেটা অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে একরকম হলেও অনেকের ক্ষেত্রে সেটা ভিন্ন। একটা জায়গায় যেয়ে আইনের হাত আর কাজ করে না। তো ঠিক এখনও দেখতেছি যে এই নির্বাচন কমিশন, তাদের হাত অনেকের ক্ষেত্রেই অনেক শক্ত হলেও অনেকের কাছে গিয়ে সেটা আটকে যায়। তো এরকম যদি হয় তাহলে তো এই নির্বাচন কমিশনের যারা কাজ করতেছেন তাদের উপরে আমাদের তো সেই যে আস্থা, সেই আস্থা নিয়ে তো এখন তাহলে প্রশ্ন উঠবে। এবং দেখেন, গতকালকে রাত 1:13 দিকে একজন নারী প্রার্থী, উনি তো ওই হলের না, উনি হচ্ছেন সুফিয়া কামাল হলের, উনি রাত 1টায় প্রচারণা চালাচ্ছেন রোকেয়া হলে। আমরা দেখলাম যে ছাত্রদলের আরেকজন ক্যান্ডিডেট, উনি একদম মিছিল টিছিল স্লোগান নিয়ে গিয়েছেন, যেটার বিষয়ে অনেকেই অভিযোগ করছেন। একটা ছাত্র সংগঠনের চাওয়ার কারণে মনোনয়ন তোলার দিন একদিন বাড়িয়ে পর্যন্ত দেওয়া হয়েছে। তাহলে এখন এইভাবে করে কি আসলে লেভেল প্লেয়িং থাকছে? লেভেল প্লেয়িং ফিল্ড তো থাকছে না। এটাই আমরা জানাতে চাচ্ছি যে যদি আইন নিয়ম কানুন থাকে সেটা সবার জন্য সমান হবে। এখন সময় তো শেষ হয়ে গেছে, সবার জন্য সমান ট্রিটমেন্ট আসলে এখানে হচ্ছে না, এটাই আমরা জানাতে চাচ্ছি। আর আমরা স্পষ্টভাবে বলছি যে দেখেন, রিডিং রুমের ভিতরে যেও প্রচারণা চালানো হয়েছে, অনেকেই অভিযোগ দিয়েছেন, তারপরেও কিন্তু কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই ছাত্র দলের ভিপি প্রার্থী। তো তাহলে ওই জায়গায় গিয়ে তা হাতটা আটকে যাচ্ছে, বিচার হচ্ছে না। ওই জায়গায় গিয়ে তো আইন কোনো প্রয়োগ হচ্ছে না, তাহলে আমাদের উপরে কেন বারবার আইন প্রয়োগ করা হবে? তাহলে কি এখন আমরাও কি সেই আচরণ বিধিমালা আইন কানুন ভঙ্গ করা শুরু করব? আমরা তো সেটা করতে পারবো না। আর আমরা দেখছি যে ছাত্র দলের যারা ক্যান্ডিডেট,
তারা এখন মানে কমিটমেন্ট দিচ্ছেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর ইশতেহারের ফুল ঝরিয়ে দিচ্ছেন। কিন্তু একটা করুণ বাস্তবতা যেটা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের জানানো উচিত যে ওনারা কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে ছিলেন না। আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে যে ডাকসু নির্বাচন হচ্ছেন, ওনারা এই ডাকসু নির্বাচনের পক্ষে ছিলেন না। কিছুদিন আগেও যেই মিটিং হয়েছে বিসি স্যারের নেতৃত্বে, সেই মিটিংয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ওনারা সেখানে বলেছেন যে বিসি স্যারের বাসভবনের সামনে কতিপয় ছাত্রছাত্রীরা বসে মব তৈরি করছে, রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে কতিপয় ছাত্রছাত্রীরা বসে মব তৈরি করছে। এই যে ডাকসু নির্বাচনের দাবিতে আমাদের অনশন এবং অবস্থান, সেগুলোকে তারা বলছে মব তৈরি করছে, এবং তারা বিসি স্যারের প্রতি আহ্বান জানিয়েছে, স্যার এই ধরনের মব যারা তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো যারা ডাকসুর এই আমরণ অনশন আন্দোলনকে মব বলেছে, যারা ডাকসুর এই আন্দোলনে আমরা যারা আন্দোলন করেছি আমাদের বিরুদ্ধে বিসি স্যার, মাননীয় বিসি স্যারকে ব্যবস্থা নিতে বলেছেন, ওনারা আজকে শিক্ষার্থীদেরকে ডাকসু নির্বাচনের ইশতেহার দিচ্ছেন, কমিটমেন্ট দিচ্ছেন। এই বিষয়টা শিক্ষার্থীদের জানা উচিত। একদিকে বলছেন ওনারা নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের গেস্টরুম গণরুম কালচার থাকবে না, অন্যদিকে জুলাই অভ্যুত্থানের কমিটমেন্টকে ব্রেক করে ওনারা শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করে হলগুলোতে ওনারা কমিটি দিচ্ছেন। ওনারা এই যে ডাকসুর প্যানেল, সেই প্যানেলের সিদ্ধান্তই তো নিতে পারেন নাই, ওনাদের সিদ্ধান্ত অন্য জায়গা থেকে দেওয়া হচ্ছে। ওনারা কীভাবে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিদ্ধান্ত নেবেন? আর আমরা দেখছি যে আরেকটা প্যানেলের জায়গা থেকে, ছাত্র শিবিরের জায়গা থেকে ওনারা বলছেন যে নিরাপদ ক্যাম্পাস ওনারা গড়ে তুলবেন, শিক্ষার্থীদের বিপদে শিক্ষার্থীদের পাশে থাকবেন। বিগত সময়ের যে লড়াই সংগ্রাম, প্রায় প্রতিনিয়তই হলে হলে নির্যাতন হইতো, নিপীড়ন হইতো, শিক্ষার্থীরা আক্রান্ত হইতো, শিক্ষার্থীদের সংকট ছিল। তো সেই সংকটগুলোতে ওনারা তো শিক্ষার্থীদের পাশে ছিলেন না। কথা হলো ওনারা মানে আবার যদি কোনো প্রতিকূল পরিবেশ তৈরি হয়, নিজেদের নিরাপত্তাই আসলে নিজেরা দিতে পারবেন কিনা, সেইটাই এখন প্রশ্ন। ওনারা শিক্ষার্থীদের নিরাপত্তা কীভাবে দিবেন? তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের শিক্ষার্থী বন্ধু যারা রয়েছেন, যারা প্রতিনিধিত্ব করবেন, যারা ভোট দিবেন, অবশ্যই ওনারা যেন এই নির্বাচনের ভিতর দিয়ে শিক্ষার্থীদের প্রকৃত বন্ধুদের খুঁজে নেন, যারা বিগত সময়ে সত্যিকার অর্থেই শিক্ষার্থীদের সাথে ছিলেন, শিক্ষার্থীদের বিপদের সময়ে অসীম সাহস নিয়ে জেল জুলুম হামলা মামলার শিকার হয়েও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, হাল ছাড়েন নাই। অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের পাশে ছিলেন। আমরা আশা করি শিক্ষার্থীরা সেই বিষয়গুলো খোঁজখবর নেবেন, বিবেচনা করবেন, এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে অঙ্গীকার নিয়ে যারা থাকবেন, সেই বিবেচনা করে আসলে শিক্ষার্থীরা তাদেরকে মূল্যায়ন করবেন। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির
পক্ষে জনাব আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলি সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।